আজকে আমরা দেখব ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টারে 5.2 এখানে মেনলি সমাবেশ নিয়ে করা আছে। সমাবেশ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো এখানে করে দেওয়া আছে। এখন সমাবেশের যে সমাবেশের সূত্রটা হচ্ছে আমরা NCR, আমি যদি n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ করতে চাই তাহলে আমার এই সূত্রটা হবে NCR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এখানে আমি শুধু যে ইয়েগুলো আছে, ভ্যারিয়েবলসগুলো আছে, সেই ভ্যারিয়েবলসগুলোকে বাছাই করব, বাট তাদেরকে মানে সাজানোর যে একটা ফ্যাক্টরস আছে সেই সাজাবো না। আমি কত রকমভাবে বাছাই করতে পারি সেগুলোকে আমি জাস্ট এভাবে করে দেখব। আচ্ছা, বিন্যাসা সমাবেশের মধ্যে আরেকটু পার্থক্য আমি স্পেসিফাইড করি। যেমন দেখা যাচ্ছে ABC, এই তিনটা লেটার আছে। তিনটা লেটার মধ্যে আমি যখন বিন্যাস করব, বিন্যাসের মধ্যে AB নিয়ে জাস্ট আমি বিন্যাস করলাম, দুইটা নিলাম, তাহলে একবার আসবে AB আর একবার আসবে BA। কারণ দেখা যাচ্ছে ABকে আমি বাছাই করছি সেটা ঠিক আছে, কিন্তু AB আবার নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হচ্ছে, তাহলে AB আর BA। সিমিলার ওয়েতে BC CB, আবার হচ্ছে CA AC, এরকমভাবে 6টা উপায়ে যে আমি দুইটা করে বাছাই করব। ফার্স্ট অফ অল আমি বাছাই করার পর ওরা ওই দুইটা বা নিজেদের মাঝখানে কত রকমভাবে রিঅ্যারেঞ্জড হতে পারে সেটা হচ্ছে বিন্যাসের মধ্যে আমাদের দেখানো আছে। আর সমাবেশের মধ্যে আমার যদি ABC থাকে তার মধ্যে আমাকে দুইটা করে বাছাই করতে হবে। তাহলে আমি এখানে করতে পারি যে AC AB আর BC, যে আমি A আর C নিলাম, A আর B নিলাম, আর হচ্ছে B আর C নিলাম। এই কয়টা ভাবে আমি কি করতে পারি, বাছাই করতে পারি, কিন্তু তারা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জড হবে না। এটা হচ্ছে সমাবেশের আর বিন্যাসের মধ্যে এক্স্যাক্ট যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে। এখন 1-5 নম্বরে একটা ম্যাথ বলে দেওয়া আছে যে NPR ইকুয়ালস টু 240, আর দেওয়া আছে হচ্ছে NCR ইকুয়ালস টু 120। তাহলে N আর R এর মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আমি দুইটাকে ডিভাইড করে দিব, NPR ডিভাইডেড বাই NCR ইকুয়ালস টু 240 ডিভাইডেড বাই 120। NPR এর জায়গায় আমার কত চলে আসে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এত ফ্যাক্টোরিয়াল, আর এখানে চলে আসে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু আসে 2। তো সব কিছু যখন কাটাকাটি চলে যাবে আমার থাকবে হচ্ছে শুধু r ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2, তাহলে r ইকুয়ালস টু 2 চলে আসবে। ঠিক আছে, r ইকুয়ালস টু 2। এখন r ইকুয়ালস টু 2 যে কোনো একটার মাঝখানে বসিয়ে দিলেই দেখা যাবে যে আমাদের n এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। যেমন আমি যদি 1 নম্বরের মধ্যে বসাই তাহলে হচ্ছে NPR ইকুয়ালস টু 240, আমরা r এর মান জানি 2, তার মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 এত হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 240। ওকে, আর এর মান 2, সেই 2টা আমরা বসিয়ে দিলাম। এখন উপরটাকে ভাঙাতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এত ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 240। তো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আমাদের চলে গেছে, থাকতেছে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইকুয়ালস টু 240। তাহলে n স্কোয়ার মাইনাস n মাইনাস 240 ইকুয়ালস টু 0। এখানে যদি আমি মিল টার্ম করলে আমাদের আসবে হচ্ছে n মাইনাস 16 আর আসবে হচ্ছে n মাইনাস 15 ইকুয়ালস টু n প্লাস 15 ইকুয়ালস টু 0। তাহলে n এর মান আসে হচ্ছে 16 আর হচ্ছে n ইকুয়ালস টু মাইনাস 15 তো প্রযোজ্য না, যার কারণে n এর মান আসবে শুধুমাত্র 16। ওকে, এখন আমরা
2-এর 3 নাম্বার দেখব যে 12 বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলো সংযোগ করলে কতগুলো ভিন্ন ত্রিভুজ গঠন করা যায় আর হচ্ছে এদের কতগুলো কর্ণ আছে। ওকে, তাহলে আমি 2-এর 3 নম্বরটা এখন দেখব। আচ্ছা ঠিক আছে, এখন দেখি যে আমার টোটাল 12টা বিন্দু আছে। আমার একটা 12 বাহু বিশিষ্ট একটি সমতল যেহেতু ক্ষেত্র, যে কোনো ক্ষেত্র আছে, 12 বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র আছে। এই ক্ষেত্রের মধ্যে আমাকে বলেছে যে কৌণিক বিন্দুগুলো যোগ করে আমি কতগুলো কি পেয়ে থাকি, কৌণিক বিন্দুগুলো যোগ করে আমি কতগুলো ত্রিভুজ পেয়ে থাকি। এখন 12টা যখন, সাপোজ আমি একটা নর্মালি 6টা বিন্দুর মধ্যে আছে এরকমটা দেখাই, এরকম এটা হচ্ছে 6 বিন্দু বিশিষ্ট। তো দেখা যায় যে এইটা আর এই বিন্দুটা যোগ করলে আমার একটা ত্রিভুজ হবে, এটা আর এই বিন্দুটা যোগ করলে একটা ত্রিভুজ হবে, আবার এটা যোগ করলে ত্রিভুজ হবে, এই দুটো যোগ করলে আমাদের ত্রিভুজ, এই 3টা যোগ করলে ত্রিভুজ হবে। তো এইরকমভাবে আমি তো 6টা দিয়ে দেখালাম, তো এরকম 12 বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের কতগুলো আমি ত্রিভুজ গঠন করতে পারি সেটা আমাদের জানতে বলেছে। যা দেখা যাচ্ছে যে কোনো 3টা বিন্দু নিলেই আমাদের কিন্তু ত্রিভুজ গঠন হয়ে যাচ্ছে। তাহলে আমি রেখাটা এরকমভাবে লিখতে পারি যে 12 বাহু বিশিষ্ট ক্ষেত্রে বারোটি কৌণিক বিন্দু আছে। আচ্ছা, 3টি নিয়ে গঠিত ত্রিভুজ। হ্যাঁ, 3টি নিয়ে গঠিত ত্রিভুজ হবে কত, 12C3। এখন আমাদের বলেছে ওই যে 12 বাহু বিশিষ্ট যে ক্ষেত্রটা আছে তার মধ্যে কর্ণ কতগুলো আছে। তাহলে আমি কি লিখব যে 12টি বিন্দু দ্বারা দুই বিন্দুর সংযোগে দুইটা বিন্দু দিয়ে আমি সংযোগ করব, তাহলেই তো আমাদের রেখাগুলো পাওয়া যাবে। সেই রেখাগুলোর মধ্যে কয়টা কর্ণ সেটা আমরা অ্যাকচুয়ালি বের করব। দুই বিন্দুর সংযোগে গঠিত রেখা ইকুয়ালস টু কত, 12টা বিন্দু থেকে 2টা বিন্দুর সংযোগে গঠিত রেখার সংখ্যা হচ্ছে এত। এটার অ্যান্সার হচ্ছে 66। এখন আমি এই চিত্রটা শুরুতে যেভাবে এঁকেছিলাম আমি সেইভাবে আঁকি। এই বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোর সাথে এইটা আর এটা যোগ করলে আমার কর্ণ হচ্ছে, বাট এটা আর এটা যোগ করলে আমার কি বাহু হয়ে যাচ্ছে না। তার মানে আমার 6টা বিন্দুর মধ্যে সংযোগ করলে আমি কি পেয়ে যাব, 6টা বিন্দু এইভাবে করে সংযুক্ত করলে আমরা 6টা বাহু পেয়ে যাব। তার মানে ওই ক্ষেত্রের বাহুগুলো পেয়ে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে অপর বিন্দুগুলো, এই যে কৌণিক, এই অপর যে বিন্দুগুলো, এগুলো যোগ করলে আমি কি পেয়ে যাচ্ছি, আমি কর্ণ পেয়ে যাচ্ছি। তাহলে এই যে 12টা থেকে 2টা করে বিন্দু নিয়ে আমার যে সংযোগ রেখার সংখ্যা সেটা এগুলোকেও বোঝাচ্ছে, মানে মেইন বাহুগুলোকেও বোঝাচ্ছে আর কর্ণগুলোকেও বোঝাচ্ছে। তাহলে আমি যদি এই টোটাল সংখ্যাটা থেকে বাহুগুলোর সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে আমি কর্ণের সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। আমরা সব সময় জানি যে ত্রিভুজ 3 বিন্দু নিয়ে গঠিত থাকে, চতুর্ভুজ 4 বিন্দু নিয়ে গঠিত থাকে, পঞ্চভুজ 5 বিন্দু নিয়ে গঠিত থাকে, আর ষড়ভুজ সেটা হচ্ছে 6 বিন্দু নিয়ে গঠিত থাকে। তাহলে 12 বিন্দু বিশিষ্ট যে ক্ষেত্রটা সেটার মধ্যে আমার মেইন বাহুর সংখ্যা কত আছে, বাহু আছে
ক্ষেত্রটিতে বাহুর সংখ্যা। সিমিলার ওয়েতে এই ক্ষেত্রটা 12 বিন্দু বিশিষ্ট এই ক্ষেত্রটিতে বাহুর সংখ্যা কত? 12টি। তাহলে এই দুইটা বিন্দু সংযোগ করার ফলে টোটাল যে রেখাগুলো পাবো, এই রেখাগুলো থেকে আমি যদি বাহুর সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আমি কি কর্ণের সংখ্যাগুলো পেয়ে যাব। ক্ষেত্রটিতে কর্ণের সংখ্যা ইকুয়ালস টু কত আসে? 66 - 12, 54। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন দেখি 2-এর কত নাম্বার? 6 নাম্বারটা, যে 7টি সরলরেখার দৈর্ঘ্য এরকমভাবে দেওয়া আছে। দেখাও যে একটি চতুর্ভুজ গঠন করার জন্য 4টি সরলরেখা কত প্রকারে বাছাই করা যায়। আচ্ছা, যত প্রকারে বাছাই করা যায় তার সংখ্যা দেওয়া আছে হচ্ছে 32। আচ্ছা, তাহলে চতুর্ভুজ বাছাই করার প্রক্রিয়া কি? যে 3টা বাহুর যোগফল অবশ্যই চতুর্থ বাহু অপেক্ষা কি হতে হবে? বড় হতে হবে। 3টা বাহুর যোগফল অবশ্যই চতুর্থ বাহু অপেক্ষা বড় হতে হবে। আচ্ছা, তাহলে এই যে বিভিন্ন দৈর্ঘ্যগুলো দিয়ে দেওয়া আছে, এই বিভিন্ন দৈর্ঘ্যগুলোর মধ্যে থেকে আমার টোটাল কয়টা দৈর্ঘ্য দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6 আর হচ্ছে 7। এই দৈর্ঘ্যগুলো আমাদের দিয়ে দেওয়া আছে। তাহলে এই 7টা দৈর্ঘ্যের মধ্যে নিয়ে চারটা দৈর্ঘ্য নিয়ে আমি কত প্রকারের চতুর্ভুজ গঠন করতে পারি সেটা দেখি। তাহলে 4টি বাহু নিয়ে গঠিত চতুর্ভুজ। 7টার মধ্যে থেকে 4টা নেব, তার মানে 7C4। ওকে, এটা হচ্ছে আমাদের ইয়ের সংখ্যা, চতুর্ভুজের সংখ্যা আসতেছে কত? 7C4। ওকে, এটা অ্যান্সারটা কত আসে? 35। এখন দেখা যাচ্ছে আমি যদি 1, 2, 3, আচ্ছা, আমরা জানি চতুর্ভুজ গঠন করার ক্ষেত্রে 3টা বাহুর যোগফল অবশ্যই চতুর্থ বাহু অপেক্ষা বড় হতে হবে। কখনো ছোটও হতে পারবে না, কখনো সমানও হতে পারবে না, মানে বড়ও হতে পারবে না আর কখনো সমানও হতে পারবে না। 3টা বাহুর যোগফল সবসময় চতুর্থ বাহু অপেক্ষা বড় হতে হবে। কখনো ওই চতুর্থ বাহুর দৈর্ঘ্যের সমানও হতে পারবে না, আবার দৈর্ঘ্যের থেকে ছোটও হতে পারবে না। আচ্ছা, তাহলে 1, 2, 3, 6 দেখা যায় 3টা বাহু যোগ করলে সেটা চতুর্থ বাহুর কি সমান হয়ে যাচ্ছে? এটা পসিবল না। তারপরে হচ্ছে 1, 2, 3 আর 6 দেখা যাচ্ছে 1, 2, 3, 7, সরি 1, 2, 3, 7 এটাও কখনো পসিবল না। এটাও কখনো পসিবল না। কেন পসিবল না? দেখা যাচ্ছে যে 3টা বাহুর যে যোগফল আছে সেটা চতুর্থ বাহু অপেক্ষা ছোট, যেটা কখনোই পসিবল না। আর একটা আছে 1, 2, 4 আর 7, এটাও দেখা যাচ্ছে 3টা বাহুর যোগফল চতুর্থ বাহুর সমান, যেটাও কিনা পসিবল না। এই 3 ক্ষেত্রে চতুর্ভুজ গঠন করা সম্ভব নয়। এই 3 ক্ষেত্রে চতুর্ভুজ গঠন করা সম্ভব নয়। সুতরাং গঠিত চতুর্ভুজ equals to 35 - 3 equals to 32।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখি 3-এর 2 নাম্বার, যে একজন পরীক্ষার্থী 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারে? আচ্ছা ঠিক আছে, এখন বলছে যে 12টা প্রশ্ন থেকে আমাদের 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, আর তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। তাহলে প্রথম 5টা প্রশ্ন থেকে 4টা প্রশ্নের উত্তর সে কতভাবে দিতে পারে? বাকি থাকে কয়টা? 7টা। সেই 7টা থেকে সে বাকি 2টা প্রশ্নের উত্তর কতভাবে দিতে পারে, সেই 2টা আমরা দেখব। একটু ইজি। 3-এর 2 নাম্বার, যে প্রথম 5টি হতে 4টি প্রশ্নের উত্তর দিতে পারে 5C4 এত উপায়। আমার জাস্ট এখানে প্রশ্ন বাছাই করার কথা বলা আছে, আর কোনো কিছুর কথা বলা নেই। বাকি 12টি প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন তো চলে গেল, তাহলে হাতে থাকে কয়টা? 7টি হতে, আর 6টার মধ্যে 4টা প্রশ্ন আগেই অ্যান্সার দিয়ে দিছে। তার মানে 6টা থেকে 4টা প্রশ্নের উত্তর যদি আগে দিয়ে দেওয়া হলো, তাহলে 12টি প্রশ্নের উত্তর দিতে পারে কত উপায়ে? 7C2 এত উপায়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 21। অ্যান্সার হচ্ছে 21। তাহলে প্রশ্ন বাছাই করা যায় উপায় 5×2টা জাস্ট আমরা গুণ করে দিব, কারণ এটা একই ঘটনার মধ্যে অন্তর্ভুক্ত, যার কারণে আমরা এই 2টাকে গুণ করে দিলাম। ওকে, এখন 4-এর 2 নাম্বারটা দেখি, যে 6 জন ও 4 জন খেলোয়াড়ের 2টি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম কতভাবে গঠন করা যায়, যেখানে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় টিমে থাকে? আচ্ছা, তাহলে 6 জনের দল থেকে 4 জন খেলোয়াড় নিয়ে আমি কতভাবে করতে পারি সেটা দেখি। আমরা করব 4-এর 2। একটা হচ্ছে 6 জন খেলোয়াড়ের দল, একটা হচ্ছে 4 জন খেলোয়াড়ের দল। ঠিক আছে, 6 জন খেলোয়াড়ের দল থেকে অন্তত 4 জন নিতে হবে। তাহলে বাকি 11 জন থেকে অন্তত 4 জন নিতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমি যদি ওকে 4 জন নিই, তাহলে ওর কাছ থেকে হায়েস্ট আমি 4 জনই নিতে পারবো। সরি, 4 জন না, 8 জন। ওকে, আর এখানে তাহলে 8 জনের দল থেকে আমি কয়জনকে নিতে পারবো? 8 জনের দল থেকে আমি 7 জনকে নিতে পারবো, কারণ এখানে অন্তত 4 জনের কথা বলা আছে, 4 জন নিতেই হবে। তাহলে এখান থেকে হায়েস্টলি আমি 7 জনকে নিতে পারবো। আচ্ছা, এখানে যদি 5 জনকে নেই, তাহলে এখানে 6 জনকে নিতে পারবো।
এখানে আমি যদি 6 জনকে নেই আর এখানে তাহলে আমি কতজনকে 5 জনকে নিতে পারবো। এখানে হায়েস্ট 6 পর্যন্ত আছে, 6 জন পর্যন্তই আমি নিব, এর বেশি সংখ্যক তো আর আমার নেওয়ার কোনো স্কোপ নেই। ঘটনা এ, ঘটনা বি, আর এটা হচ্ছে ঘটনা সি। আচ্ছা, এ এর জন্য টিম গঠন করা যায় 6 জন থেকে 4 জনকে নিলাম আর এখানে 8 জন থেকে 7 জনকে নিলাম। এত উপায়, এটার গুণফলটা জাস্ট আমরা দিয়ে দিব। তারপরে বি এর জন্য টিম গঠন করা যায় 6C5 × 8C6, এত উপায়। আর হচ্ছে সি এর জন্য টিম গঠন করা যায় কত উপায়, 6C6 × 8C5, এত উপায়। তাহলে মোট কতগুলো টিম গঠন করা যায়, যেমন এইটার অ্যান্সার যেটা, এটার অ্যান্সার 120, এটার হচ্ছে 168, আর এটা হচ্ছে 720, সরি এটা। এখন মোট টিম গঠন করার উপায়, এই 3 উপায়ে আমি টিম গঠন করতে পারি। এখন টোটাল কত উপায়ে আমি টিম গঠন করতে পারি, এই 3টাকে আমি জাস্ট যোগ করে দেব। দেখা যাচ্ছে এই টোটালটা 4 জন আর 7 জনকে নিতে হবে, এটা কিন্তু একটা ঘটনার আন্ডারে পড়তেছে। কিন্তু এই যে 5 জন 6 জন নিলাম, আবার 6 জন 5 জন নিলাম, এই 3টা কিন্তু আবার ডিফারেন্ট কেস, তাই না? 3টা কিন্তু একটা ঘটনার মধ্যে পড়তেছে না। একটা আমার দেখা যাচ্ছে 4 জন 7 জন 5 জন 6 জন, এইগুলো একটা নির্দিষ্ট ঘটনা আন্ডারে পড়তেছে বলে এগুলোকে আমরা গুণ করে দিছি। বাট প্রত্যেকটা ঘটনা হচ্ছে ইন্ডিভিজুয়াল ঘটনা, একসাথে কখনোই 2টা ঘটতে পারে না, একসাথে আমার একটাই ঘটতে পারে, ইন্ডিভিজুয়াল ঘটনা। যার কারণে এগুলোকে আমি কি করে দিব, যোগ করে দিব। তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, এরপরে দেখি হচ্ছে 4 নাম্বারটা। 4 জন ভদ্রমহিলা সহ 10 জন ব্যক্তি থেকে 5 জন ব্যক্তি কত রকমে গঠন করা যেতে পারে যাতে অন্তত একজন ভদ্রমহিলা থাকেন। এটাও সিমিলার ওয়েতে আমি কি করব, ভদ্রমহিলা আছে 4 জন, আর হচ্ছে বাকি থাকে কয়জন, বাকি থাকে হচ্ছে 6 জন, কারণ 4 জন সহ টোটাল 10 জন, তার মানে বাকি থাকে 6 জন, যার মধ্যে একজনকে আমার নিতে হবে। টোটাল 5 জনের মধ্যে একজন ভদ্রমহিলা আমার থাকতেই হবে, ঠিক আছে? একজন, এখানে যদি 2 জন নেই তাহলে এখানে আসবে কত জনের, 4 জন, সরি টোটাল 5 জনের কথা বলা আছে, তার মানে এখানে যদি 4 জন হয় এখানে আসবে হচ্ছে 3 জন, 5 জনকে নিতে হবে। এরপরে এখানে আছে 3 জন, 3 জন যদি নেই এখান থেকে নিতে পারবো 2 জনকে, এখানে যদি 4 জন নেই এখান থেকে নিতে পারবো 1 জনকে। তাহলে অন্তত একজন ভদ্রমহিলার জন্য অন্তত মানে একজনকে রেখে বাকি 4 জন এখানে নিলাম, তারপর 2 জনকে নিব, এরপরে এই পাশ থেকে নিব হচ্ছে 3 জনকে, এরপরে এখান থেকে 3 জনকে নিলে এখানে আসবে 2 জন, এখান থেকে 4 জন আসলে এখানে আসবে 1 জন। তাহলে টোটাল ঘটনার সংখ্যা আমার কয়টা, টোটাল ঘটনার সংখ্যা আমার 4টা। তারপরে দেখব যে এর জন্য কমিটি গঠন করা যায় 4C1 × 6C4। তারপরে হচ্ছে বি এর জন্য গঠন করা যায় 4C2 × 6C3। সি
সি এর জন্য গঠন করা যায় 4C3 ইন্টু 6C2। আর হচ্ছে ডি এর জন্য কমিটি গঠন করা যায় 4C4 ইন্টু 6C1। তারপরে বাকি গঠন করার উপায়গুলো কি করব, এ বি সি তিনটা যোগ করে দিব, তাহলেই আমাদের মোট কতভাবে কমিটি গঠন করতে পারি সেটা আমাদের বের হয়ে আসবে। তার মানে হচ্ছে মোট কমিটি গঠনের উপায় আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করে দিব, তাহলে আমাদের মোট কতভাবে আমরা কমিটি গঠন করতে পারি সেটা বের হয়ে আসবে।